প্রিয়ন্তী দ্রুত রুম থেকে বের হয়ে রায়হান আহমেদের সামনে এসে দাঁড়ায়। আচমকা প্রিয়ন্তীর সামনে এসে দাঁড়াতে রিমা রায়হান দুজনে ঘাবড়ে যায়। এটা ভেবে প্রিয়ন্তী না আবার তাদের কথা শুনে ফেলে। প্রিয়ন্তী রিমার দিকে এক নজর তাকিয়ে হুট করে বলে ওঠে, তোমরা কি বলছো? খালু ভাতে মারবে না কি যেন বললে? তেমন কিছু না, বলছি রিমাকে খেতে দিতে ভাত বা অন্য কিছু। প্রিয়ন্তী কিছুটা রেগে গিয়ে রায়হান আহমেদকে বলে ওঠে, খালু, রিমা খালাকে তুমি যেহেতু এনেছো তখন তুমি রিমা খালার দেখাশোনা করো, আমি খালামণির কাছে যাচ্ছি। প্রিয়ন্তী রায়হান আহমেদকে ওভারটেক করে রান্নাঘরে গিয়ে চিনির পানি গুলিয়ে নিয়ে আসে রিয়ানা বেগমের কাছে। খালামণি, পানিটা খেয়ে নাও, ভালো লাগবে। না প্রিয়ন্তী, আমার গলা দিয়ে এক বিন্দু পানি নামবে না। হৃদের বাপ কী করে পারলো আমার সাথে এমনটা করতে বল প্রিয়ন্তী? আবারও ডুকরে কেঁদে ওঠে রিয়ানা বেগম। তখনই রায়হান আহমেদ রিমাকে নিয়ে রিয়ানার রুমে ঢুকে। এখন কেমন আছো রিয়ানা? কেমন বোধ করছো? আমি কেমন আছি সেটা তুমি কি বুঝতে পারছো না হৃদের বাপ? আমার বোঝা উচিত বলছো? রিয়ানা বেগম আর কিছু বলল না, চুপ করে কেঁদে যাচ্ছে। রায়হান আহমেদ কিছুক্ষণ চুপ থেকে আবার বলতে লাগলেন, রিয়ানা, এখন যেহেতু তুমি তোমার বাপের বাড়ি যাচ্ছ না, এখন সেহেতু তুমি আজ থেকে বাড়ির সব কাজ করবে। কাজের লোক ছাড়িয়ে দিব আমি। কি বলছো খালু? খালামণি এই শরীরে কাজ করবে? কেন? মনমা যদি অসুস্থ থাকা অবস্থায় ঘরে সব কাজ করতে পারে তাহলে ও কেন পারবে না? প্রিয়ন্তী চুপ হয়ে যায়, কারণ রায়হান আহমেদের কথার টোন শুনে বুঝতে পারল তিনি মন কতটা কষ্ট করেছে তা বোঝানোর জন্য এত কিছু। কি হলো রিয়ানা, এখনও পাথরের মতো বসে আছো কেন? যাও, সবার জন্য রান্না করো। রিয়ানা বেগম এক দৃষ্টিতে তাকিয়ে আছে তার স্বামীর দিকে। এত পরিবর্তন তিনি যেন মেনে নিতে পারছে না। বুকে প্রচণ্ড কষ্ট অনুভব করছে। হুট করে মনে হলো কেউ তার বাহু ধরে টেনে নিয়ে যাচ্ছে। ভালো করে তাকিয়ে দেখে রায়হান আহমেদ তার বাহু শক্ত করে ধরে রান্নাঘরের দিকে টেনে নিয়ে যাচ্ছে। নাও, কাজ শুরু করে দাও। ঝটপট 2 ঘন্টার মধ্যে টেবিলে যেন খাবার পাই, না হলে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিব, বুঝতে পেরেছ? কথাগুলো বলে রান্নাঘর থেকে বেরিয়ে গেল রায়হান আহমেদ। রিয়ানা বেগম চোখের পানি ফেলতে ফেলতে চুলা জ্বালিয়ে ভাতের হাঁড়ি বসিয়ে দেয়। আবিদকে সবটা জানিয়েছিস তো? মনিরা বেগম বলল, হ্যাঁ আম্মু, কিন্তু আবিদকে ফোনে পাইনি, তাই নীরবকে বলে সবটা জানিয়ে দিয়েছি। আবির বলল, যাক, তবুও ভালো। তোর আব্বু তার প্রয়োজনে কতটা ভয়ঙ্কর হতে পারে তা একমাত্র আমি জানি, কিন্তু তোরা কেউ জানিস না। কিন্তু এবার আর আমি চুপ থাকবো না। আমার ছেলে বা ছেলের বউয়ের কোনো ক্ষতি হলে আমি ওনাকে ছাড়বো না। কি করবে তুমি? আব্বু যদি জানতে পারে তুমি আব্বুর বিরুদ্ধে আবিদ মুনকে সাহায্য করছি, তাহলে আমাদের দুজনকে বাড়ি থেকে বের করে দিবে আম্মু। আমি জানি বাবা, কিন্তু তাই বলে বসে বসে নিজের ছেলের বউয়ের ক্ষতি করবে আর আমি তা দেখব? তা কখনো হবে না আবির। তুই আজমিরের উপর নজর রাখ। আমি জানি তোর আব্বু আজমিরকে এইসব কাজে বিশ্বাস করে। তুইও আজমিরের বিশ্বাস অর্জন কর আর সাথে সাথে থেকে ওর প্রত্যেকটা কাজের উপর নজর রাখ। ওকে আম্মু, তাই হবে। আমি তাহলে এখনই বেরিয়ে যাচ্ছি, কারণ কিছুক্ষণ আগে আব্বু ভাইয়াকে নীরবের মামার বাড়িতে যেতে বলেছি। ঠিক আছে, যা, তবে সাবধান, আজমির যেন কিছু বুঝতে না পারে। কি বুঝতে না পারে? মনিরা বেগমের কথা শেষ হতে পিছন থেকে একটা ভারী কণ্ঠ শুনে পিছনে তাকিয়ে দেখে আফজাল সাহেব। আফজাল সাহেবকে দেখে আবির আর মনিরা বেগম দুজনে ঘাবড়ে যায়। কি হলো? আমি কিছু জিজ্ঞাসা করেছি তোমাদের, বলছো না কেন? তেমন কিছু না। তুমি এখানে কিছু প্রয়োজন তোমার? ও হ্যাঁ, আমার ফোনের চার্জারটা খুঁজে পাচ্ছি না। কোথায় রেখেছো চার্জার? চার্জার তো সাইড টেবিলে প্রথম ড্রয়ারে রাখা আছে। ঠিক আছে, আর শোনো, খুব খিদে পেয়েছে, টেবিলে খাবার বাড়ো, আমি ফোন চার্জ দিয়ে আসছি। আচ্ছা, তুইও খেয়ে যা আবির। আচ্ছা আম্মু। মনিরা বেগম দ্রুত চলে গেল রান্নাঘরে। অন্যদিকে মুন আর আবিদ একসাথে লাঞ্চ করছে আর হৃদ সামনে দাঁতে দাঁত চেপে দাঁড়িয়ে আছে। আবিদের সাথে মুনকে হৃদ সহ্য করতে পারছে না। প্রচণ্ড রাগ হচ্ছে হৃদের, কিন্তু আফসোস কিছুই করতে পারছে না হৃদ। মুন আবিদকে খাবার খাইয়ে দিচ্ছে আর হৃদ এক দৃষ্টিতে তাকিয়ে আছে ওদের দিকে। আবিদ আরও চোখে তাকিয়ে দেখছে হৃদকে। হৃদের হাবভাব বোঝার ট্রাই করছে। এর মাঝে আবিদের ফোনটা বেজে ওঠে। ফোনের স্ক্রিনে তাকিয়ে দেখে নীরব নামটা ভেসে উঠেছে। আবিদ কলটা রিসিভ করে। হ্যালো দোস্ত, আমি তোর দেওয়া অ্যাড্রেসে পৌঁছে গেছি, কিন্তু বাড়িতে তো কেউ নেই, কয়েকজন কাজের লোক ছাড়া। ওকে, তুই আধ ঘন্টা ওয়েট কর, আমি আসছি। ওকে।
কল ডিসকানেক্ট করে আবিদ মনকে বলতে লাগলো, মন পাখি, আমাকে এক্ষুনি বের হতে হবে। তোমার কি আজ আর কোনো ইম্পর্টেন্ট কাজ আছে? হ্যাঁ গো, মির্জা কোম্পানির সাথে আজ একটা মিটিং আছে, আধা ঘন্টা পর, ঘড়ি দেখে বলল মন। তাহলে তো আর তোমাকে নিয়ে যাওয়াটা হলো না আমার। উফ আবিদ, তুমি না যাও যেখানে যাচ্ছ, আমাকে ফাইলটা চেক করতে হবে। আর এই যে মিস্টার রিদ, এগুলো ক্লিন করে আপনি আপনার কাজে ফিরে যান। ওকে ম্যাম। রিদ নিঃশব্দে নিজের কাজগুলো করে কেবিন থেকে বেরিয়ে গেল। তখনই আবিদ মনকে জড়িয়ে ধরে মনের ঠোঁট জোড়ায় দখল করে নিল। মন আবেশে দু চোখ বন্ধ করে ফেলে। রিদ মনের কেবিনে পানির গ্লাস রেখে আসার জন্য দরজা নক করতে যাবে, তখনই খেয়াল করে দরজা খোলা। রিদ ভিতরে তাকে আবিদ মনকে জড়িয়ে ধরে মনের ঠোঁট জোড়া দখল করে আছে। এটা দেখে হৃদের বুকের বাঁ পাশে চিন চিন ব্যথা অনুভব করলো। হৃদের অজান্তে দু চোখ থেকে দু ফোঁটা জল গড়িয়ে পড়ল। হৃদ আর ভিতরে ঢুকলো না, দরজা চাপিয়ে নিজের ডেস্কে গিয়ে বসে পড়ল হৃদ। আবিদ কিছুক্ষণ পর মনকে ছেড়ে দিয়ে মনের কপালে আলতো করে চুমু দিয়ে বলে, নিজের খেয়াল রেখো মন পাখি, আর কোনো প্রবলেম হলে আমাকে কল করবে, আমি সাথে চলে আসব। আর ওই লোকটাকে আজ আর কোনো শাস্তি দিতে হবে না, ওকে? ঠিক আছে, আর তুমি সাবধানে যাবে, ওকে? একদম মন পাখি। আবিদ মনে থেকে বিদায় নিয়ে অফিস থেকে বেরিয়ে গেল। মন কিছুক্ষণ পর মিটিং রুমে চলে গেল। রিয়ানা, রিয়ানা, জোরে চিৎকার করে রিয়ানা বেগমকে ডাকতে লাগলো রায়হান আহমেদ। রিয়ানা বেগম শাড়ির আঁচলে হাত মুছতে মুছতে দৌড়ে আসে। কি হয়েছে হৃদের বাপ? কি হয়েছে মানে? কটা বাজে? দুপুর 2টো বেজে গেছে আর এখনও রান্না হয়নি? আমি খাবো কি? রান্না প্রায় শেষ। হৃদের বাপ, তুমি আর একটু অপেক্ষা করো, আমি এক্ষুনি তোমাকে খেতে দিচ্ছি। চুপ, একদম চুপ। আমার কথা অমান্য করার শাস্তি তো তুমি পাবে রিয়ানা। শাস্তি? অবাক হয়ে জিজ্ঞেস করলো। হ্যাঁ, শাস্তি। আর শাস্তিটা হলো আজ সারা দিন তোমার খাওয়া বন্ধ। যাও রান্নাঘরে যাও, বাকি রান্নাটা শেষ করো, আমি ততক্ষণে রিমার সাথে সময় কাটাই। রায়হান আহমেদ মুস্কি মুস্কি হেসে রিমার রুমের দিকে চলে গেল। রিয়ানা বেগম এক দৃষ্টিতে তাকিয়ে আছে রায়হান আহমেদের যাওয়ার দিকে। আজ যেন তার স্বামীকে নয়, নিজের ছেলেকে দেখছি। ঠিক এই একই ব্যবহার করেছিল মনের সাথে, আর আজ তা তার নিজের সাথে ঘটছে। রিয়ানা বেগম দীর্ঘশ্বাস ফেলে রান্নাঘরের দিকে এগিয়ে গেল। হৃদ মনের দেওয়া কাজগুলো মনোযোগ দিয়ে করার চেষ্টা করছে, কিন্তু কিছুতেই তা সম্ভব হচ্ছে না। যতবার কাজে মন দেওয়ার চেষ্টা করছে, ঠিক ততবার আবিদার মনের ঘনিষ্ঠ মুহূর্তের ছবি চোখের সামনে ভেসে উঠছে। এর মাঝে হৃদের ফোনটা বেজে ওঠে। ফোনের স্ক্রিনে নামটা না দেখে কল রিসিভ করে কানে ধরে। হ্যালো হৃদ ভাইয়া, তুমি কি আজ একটু তাড়াতাড়ি বাড়ি আসবে? গলা শুনে হৃদের বুঝতে মোটেও অসুবিধা হয় না যে এ প্রিয়ন্তী। কেন, কি হয়েছে? বাড়িতে আসলে জানতে পারবে হৃদ ভাইয়া, প্লিজ একটু তাড়াতাড়ি আসার চেষ্টা করো। ঠিক আছে, আমি দেখছি ম্যাম আমাকে এই হাফবেলার ছুটি দেয় কি না। ঠিক আছে হৃদ ভাইয়া, রাখছি তাহলে। কল কেটে আবার কাজে মনোনিবেশ করার চেষ্টা চালিয়ে যাচ্ছে, কারণ যতক্ষণ না মন মিটিং শেষ করে বের হচ্ছে ততক্ষণ ওকে অপেক্ষা করতে হবে। 1 ঘন্টা পর মনের মিটিং শেষ করে কেবিনে আসতে হৃদ গিয়ে কেবিনের সামনে গিয়ে নক করে। কামিং। ফাইল দেখতে দেখতে বলল মন। হৃদ কেবিনে প্রবেশ করতে মন ফাইল নামিয়ে হৃদের দিকে তাকায়। ম্যাম, আমার এই হাফবেলা ছুটি প্রয়োজন। আপনাকে যে কাজগুলো দেওয়া হয়েছে সেগুলো কমপ্লিট করেছেন মিস্টার হৃদ? মাথা নিচু করে দাঁড়িয়ে আছে হৃদ। ওয়াও, কাজ কমপ্লিট না করে আপনি এসেছেন ছুটি চাইতে? বাহ, আপনার সাহস দেখি আমি জাস্ট স্পিচলেস মিস্টার হৃদ। ম্যাম প্লিজ, ছুটিটা আমার খুব দরকার। বাড়িতে কোনো একটা প্রবলেম হয়েছে, আমাকে যেতে হবে ম্যাম। মন কিছু একটা ভেবে পারমিশন দিয়ে দেয়। হৃদ মনকে থ্যাংক ইউ বলে কেবিন থেকে বেরিয়ে যায়। তার কিছুক্ষণ পর মনও বেরিয়ে পড়ে অফিসের গাড়ি নিয়ে। এদিকে হৃদ বাড়িতে এসে সবটা জেনে প্রচণ্ড রেগে যায়। রাগে থরথর করে কাঁপছে হৃদ। চোখ বন্ধ করে জোরে জোরে নিঃশ্বাস ফেলে রাগটা কন্ট্রোল করার চেষ্টা করছে হৃদ। সামনে দাঁড়িয়ে আছে প্রিয়ন্তী, ভয়ে দাঁত দিয়ে নখ কেটে যাচ্ছে। বাবা এখন কোথায়? রিমা খালার রুমে দরজা বন্ধ করে ভিতরে আছে। হৃদ আর দাঁড়ালো না, রেগে রুম থেকে বেরিয়ে গেল। হৃদের পিছু পিছু প্রিয়ন্তীও ছুটল। হৃদ তার গেস্ট রুমের সামনে গিয়ে দেখে রিয়ানা বেগম শুয়ে আছে। মাকে গেস্ট রুমে দেখে হৃদের রাগ আরও বেড়ে গেল। হৃদ ওর বাবার রুমের সামনে গিয়ে জোরে জোরে নক করতে থাকে। রায়হান আহমেদ এতক্ষণ রুমে বসে হৃদের জন্য অপেক্ষা করছিল। যখনই দরজায় নক করলো, রায়হান আহমেদের বুঝতে অসুবিধা হয় না হৃদ বাইরে দাঁড়িয়ে নক করছে। রায়হান আহমেদ একটু দম নিয়ে মাথা উঁচু করে দরজা খুলে দেয়। হৃদ হুড়মুড় করে ভিতরে ঢুকে গিয়ে দেখে
তার মায়ের মামাতো বোন নতুন বউয়ের মতো বিছানায় বসে আছে। হৃদ রক্তিম চোখে তাকায় রায়হান আহমেদের দিকে। এই সবের মানে কি বাবা? মা থাকতে তুমি অন্য মহিলার সাথে? বাকিটা বলল না হৃদ, কারণ তার বাবার সামনে এই ধরনের কথা বলতে রুচিতে বাড়ছে। কি হলো হৃদ, কথাটা সম্পূর্ণ করো। মায়ের সাথে এমনটা কেন করলে বাবা? শোনো হৃদ, তুমি বড় হয়েছ, ভালো মন্দ বিচার বিবেচনা করতে জানো। আর আমি প্রাপ্তবয়স্ক, আমার যা ইচ্ছে আমি করতে পারি। তোমার মায়ের অনুমতি নিশ্চয়ই আমি নিব না। বাবা, ভুলে যাবে না, মা তোমার স্ত্রী আর আমি তোমার ছেলে। তোমার স্ত্রী থাকতে তুমি অন্য মহিলার সাথে কি করে সম্পর্ক করো তুমি? ঠিক তুমি যেভাবে করতে পেরেছিলে ঠিক সেভাবে। হৃদ চুপ হয়ে যায়, কারণ হৃদ তার বাবার কথাগুলো বলার মানে খুব ভালো মতো বুঝতে পারছে। বাবা, মা তোমার স্ত্রী, ভুল। তোমার মায়ের সাথে গতকাল রাতে আমার ডিভোর্স হয়ে গেছে হৃদ। রায়হান আহমেদের কথা শুনে হৃদ চমকে যায়। মা মানে কি বলছো বাবা? আমি ঠিক কথাই বলছি হৃদ, তোমার বিশ্বাস না হলে যাও তোমার মায়ের কাছে জিজ্ঞাসা করো। হৃদ এক ঝলক তার রিমা খালার দিকে তাকিয়ে রুম থেকে বেরিয়ে গেস্ট রুমের দিকে ছুটল। মা! রিয়ানা বেগম ছেলের গলা শুনে উঠে বসে। হৃদ তার মাকে দেখে যেন তার কলিজা ফেটে যাচ্ছে। একদিকে চেহারার কি হাল হয়েছে, শুকনো মুখ, চোখ মুখ বসে গেছে, চোখের নিচে কালি পড়ে গেছে, এলোমেলো চুল। কেমন আছো মা? রিয়ানা বেগম আর কিছু বলল না, হৃদকে জড়িয়ে ধরে হু হু করে কাঁদতে লাগলো। হৃদ তার মাকে কাঁদতে বারণ করলো না। কাঁদুক, মন খুলে কাঁদুক, কাঁদলে মন হালকা হবে। প্রিয়ন্তী কিছুক্ষণ পর প্লেটে খাবার নিয়ে আসে। হৃদ ভাইয়া, খালামণি সকাল থেকে কিছু খায়নি, এই খাবারটা খাইয়ে দাও খালামণিকে। হৃদ খাবারটা নিয়ে ভাত মেখে এক লোকমা রিয়ানা বেগমের মুখের সামনে ধরতে হৃদের হাত কেউ ধরে ফেলে। তাকিয়ে দেখে রায়হান আহমেদ। তোমার সাহস হয় কি করে হৃদ, আমার অনুমতি না নিয়ে রিয়ানাকে খাবার দেওয়ার? বাবা, তুমি এমনভাবে মায়ের পর অত্যাচার করতে পারো না। মা সকাল থেকে এত রান্না করলো কিন্তু তুমি মাকে খেতে দিলে না কেন বাবা? তোমার মা যখন মনকে সারাদিন খাটিয়ে খাবারটুকু দিত না, তখন কোথায় ছিলে তুমি? আর কোন সাহসে আমাকে তুমি প্রশ্ন করো? বাড়ি আমার, আর এ বাড়ির সব খরচ আমি দিই, তুমি 1 টাকাও দাও না। নিজে যা আয় করো তা তুমি খরচ করো, সংসারে 1 টাকাও দাও না, তো কোন অধিকারে আমাকে প্রশ্ন করো? হৃদের মুখের ভাষা হারিয়ে গেছে। রায়হান আহমেদ খাবারের প্লেটটা নিয়ে রিয়ানা বেগমের সামনে দিয়ে চলে যাওয়ার সময় পিছনে ফিরে রিয়ানাকে উদ্দেশ্য করে বলে, 15 মিনিটের মধ্যে সন্ধ্যার নাস্তা যেন রেডি থাকে, না হলে বাকিটা আর বলল না। প্লেট হাতে বেরিয়ে গেল। রিয়ানা বেগম বিড়বিড় করে বলে উঠলেন, পাপ সব আমার পাপের ফল। হৃদ ওয়াশরুমে ঢুকে হাত ধুয়ে বেরিয়ে যায় বাড়ি থেকে। রিয়ানা বেগম রান্নাঘরে গিয়ে পেঁয়াজ মরিচ কেটে নিয়ে নুডলস রান্না করে নিয়ে টেবিলে রাখে। কিছুক্ষণ পর হৃদ 2টা প্যাকেট নিয়ে এসে টেবিলের উপর রাখে। তারপর রান্নাঘর থেকে 2টো প্লেট নিয়ে এসে পকেট থেকে বিরিয়ানি বের করে প্লেটে ঢেলে আবার 1 লোকমা নিয়ে রিয়ানা বেগমের মুখের সামনে ধরে। ছেলের এই ভালোবাসা দেখে রিয়ানা বেগমের চোখ থেকে পানি গড়িয়ে পড়ে। মা, খাওয়ার সময় কাঁদতে নেই জানো না, চুপচাপ খেয়ে নাও। রিয়ানা বেগম চুপচাপ ছেলের হাতে পুরো খাবারটা খেয়ে নেয়। দরজার কাছে দাঁড়িয়ে প্রিয়ন্তী, রায়হান আহমেদ, রিমা দাঁড়িয়ে দেখছে মা ছেলের ভালোবাসা। রায়হান ভাই দেখলেন তো বুবু আর হৃদ বাবাকে? দেখছি। ছেলেটা ও এবার মানুষ হবে, আর রিয়ানাও তার ভুলগুলো বুঝতে পারবে। মন বোরকা খুলে ফ্রেশ হয়ে নিয়ে চা খেতে থাকে। বাড়ি এসে জানতে পারে আবিদ নীরব দুজনে বেরিয়েছে। মন চা খেয়ে রান্নাঘরে যায়, কিন্তু সার্ভেন্টদের জন্য কোনো কাজ করতে পারে না মন। ফারিহার করা নিষেধ মনকে যেন আগুনের সামনে না আসে। ম্যাম প্লিজ আপনি রুমে যান, আর কি দরকার আমাকে বলুন, আমি করে দিচ্ছি। সার্ভেন্ট বলল। আপু আপনি ব্যস্ত হবেন না, আমি জাস্ট রাতের জন্য কিছু রান্না করব। মন বলল, ম্যাম আপনাকে কিছু করতে হবে না, আমি অলরেডি সব রান্না করে রেখেছি। দেখুন। মন ডাইনিং টেবিলের সামনে গিয়ে দেখে অনেক রকম পদ রান্না করা। গরুর মাংস ভুনা, রুই মাছের কালিয়া, টমেটোর চাটনি, ডিমের কোরমা, রোস্ট, পোলাও, সাদা ভাত, পাবদা মাছের ভুনা আর ছোট চিংড়ি মাছ আর ডালের বড়া। আল্লাহ, এত কিছু রান্না করে ফেলেছো তুমি? মন বলল, জি ম্যাম। আর কিছু করতে হবে? নো, আর কিচ্ছু তোমাকে করতে হবে না, কারণ আমি এখন পায়েস রান্না করব। ম্যাম নো মোর ওয়ার্ড, যাও রেস্ট করো, বাকিটা আমি সামলে নিচ্ছি। ওকে ম্যাম। মন নিজের মতো করে পায়েস রান্না করে হাত ধুয়ে আবিদ আর নীরবের জন্য অপেক্ষা করতে লাগলো।
ফারিহার বাবা ফারুক খান কাজের জন্য ঢাকা চলে যায়, আর ফারিহা আয়ানকে নিয়ে দেশের বাইরে গেছে ঘুরতে। মূলত আবিদ আর মুনকে একা ছাড়ার জন্য ফারিহার এই ডিসিশন। রাত 8টায় নীরব আবিদ দুজনে ফিরে আসে। বনু, কেমন আছো? আসসালামু আলাইকুম ভাইয়া। আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আর মামা মামি সামিরা কেমন আছে? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ সবাই ভালো আছি। ভাইয়া আর আবিদ, তোমরা ফ্রেশ হয়ে আসো, আমি খাবার সার্ভ করছি। ওকে বনু। দুজনে রুমে চলে যায়। ফ্রেশ হয়ে নিচে আসে মুন, আবিদ, নীরব। তিনজনে মিলে ডিনার করে রাত 12টা পর্যন্ত আড্ডা দিয়ে যে যার রুমে চলে যায়। দেখতে দেখতে 3 মাস কেটে যায়। এর মাঝে আবিদের বাবা আবিদের বরিশালের ঠিকানা পেয়ে সেখানে এসে সিন ক্রিয়েট করে, কিন্তু আবিদ বা মুনকে কেউ আলাদা করতে পারেনি, শুধুমাত্র ফারিহা আর আয়ানের জন্য। ওরা এই সবটা সামলেছে। ফারিহার ক্ষমতার কাছে আফজাল সাহেবের ক্ষমতা ফিকে হয়ে গেছে। ফারিহার ক্ষমতার সাথে না পেরে আফজাল সাহেব বাধ্য হয় খুলনা চলে যায়। প্রিয়ন্তীর বিয়ে হয়ে গেছে 2 মাস আগে। রায়হান আহমেদ এখনও রিয়ানা বেগমকে ক্ষমা করেনি, বরং আরও জ্বালিয়ে যাচ্ছে রিমাকে দেখিয়ে। হৃদ আর আগের মতো নেই। মনকে দেখে এখন আর হৃদের তেমন কষ্ট হয় না, কিন্তু মাঝে মাঝে আবিদ আর মনকে একসাথে দেখলে বুকের ভিতর চিনচিনে ব্যথা অনুভব করে হৃদ। তবে প্রিয়ন্তীর বিয়ের 1 সপ্তাহ পর নীরব আর আবিদ মুখে মাস্ক পরে দুজন মিলে হৃদকে পিটিয়েছে। প্রায় 2 সপ্তাহ হৃদ হাসপাতালে ভর্তি ছিল। হৃদ জানে কে তাকে মেরেছে, কিন্তু কোনো প্রতিবাদ করে না। সুস্থ হয়ে আবারও অফিসে যাওয়া শুরু করে। তবে এখন আর মন বা আবিদ তেমন হৃদকে শাস্তি দেয় না। তবে দুপুরে লাঞ্চ করার সময় হৃদকে সামনে দাঁড় করিয়ে রাখে। মনের ইদ্যত শেষ হতে আর মাত্র 5 দিন বাকি। খানবাড়িতে উৎসব লেগে গেছে। পুরো বাড়ি বিয়ে বাড়ির মতো করে সাজানো। নীরবের মামা মামি, সামির, সামিরা, মৃন্ময়, আবিদের মেজো ভাই আবির সবাই এসেছে আবিদ আর মনের বিয়ে উপলক্ষে। হ্যাঁ, আবিদ আর মনের আবার বিয়ে হবে। আপু, জোরে চিৎকার করে ডাকতে লাগলো মৃন্ময় মনকে। উফ, কানের তালা ফাটিয়ে দিলি ভাই, কি হয়েছে বল, এভাবে চিৎকার করছিস কেন? মন বলল, আপু, তোর মেহেন্দি, হলুদ আর বিয়েতে কি পরবো আমি? বাড়ি থেকে আসার সময় তো ভালো কোনো জামা কাপড় নিয়ে আসেনি। কোনো ব্যাপার না শালাবাবু, এই নাও তোমার ড্রেস। রুমে ঢুকতে ঢুকতে বলল আবিদ। জিজু, আপনি? হ্যাঁ, এই নাও তোমার জন্য এখানে পাঞ্জাবি আর কিছু ড্রেস আছে। এখানে 4-5 সেট জামা কাপড় আছে, সব ফাংশনে পরতে পারবে তুমি। থ্যাংক ইউ জিজু, ওয়েলকাম। আর শোনো, এটাতে সামিরার জন্য ড্রেস আছে, তুমি ওদের দিয়ে দিও। ওকে জিজু। মৃন্ময় চলে যেতে আবিদ মনের দিকে এগুতে এগুতে বলতে লাগলো, মন পাখি, আর মাত্র 5 দিন, তারপর তুমি চিরদিনের জন্য আমার হয়ে যাবে। কেন, এখনই কি আমি তোমার না? ভুল বললে। তুমি আগেও আমার ছিলে, আর এখনও আমার আছো, আর ভবিষ্যতেও তুমি আমার থাকবে। আবিদ মনকে জড়িয়ে ধরে ঠোঁটে ঠোঁট ছুঁয়ে দিয়ে বলল। আবিদ। মন লজ্জা পেয়ে আবিদের বুকে মুখ লুকায়। তখনই দরজায় দাঁড়িয়ে কেউ কাশি দিল। সাথে সাথে মন আবিদ দুজনে দুদিকে ছিটে গেল। ওয়াও, জিজু, কি রোমান্টিক সিন দেখলাম। আর এই যে আমার বরটা রোমান্সের রও জানে না, মুখ ভাঙিয়ে বলল ফারিহা। ফারিহার কথা শুনে আয়ান দাঁতে দাঁত চেপে ফারিহার কানে কানে বলে উঠল, রোমান্স কাকে বলে সেটা তোমাকে রাতে আমি বোঝাবো সুইটহার্ট। কথাটা বলে রুম থেকে বেরিয়ে যায় আয়ান। এদিকে আয়ানের ঠান্ডা হুমকি শুনে ফারিহা শুকনো ঢোক গিলে আবিদ আর মনের দিকে তাকাতে দেখে আবিদ মন দুজনে ওদের দিকে তাকিয়ে মুসকি মুসকি হাসছে। ফারিহা পড়ল মহাবিপাকে। আবিদ মনকে জ্বালাতে এসে আয়ানকে রাগিয়ে দিল। এখন রাতে ওর কপালে কী নাচছে সেটা একমাত্র আল্লাহ জানে। আবিদ ভ্রুকুচকে ফারিহার দিকে তাকিয়ে বলে উঠল, আব তোমারা ক্যা হোগা শালিকা? ঠিক হয়েছে, আমাদের জ্বালাতে এসে এখন নিজে জ্বলছিস, কেমন লাগছে বল ফারিহা? ডাইনি, তোর খবর আছে। রাগে ফোঁস করতে করতে ফারিহা বেরিয়ে যায়। ফারিহা যেতে আবিদ মন দুজনে হেসে ওঠে। অন্যদিকে আবিদের বাবা আফজাল সাহেব আর মনের মা আলিয়া বেগম দুজনে মিলে পরিকল্পনা করছে কি করে আবিদ আর মনকে আলাদা করা যায়। এদিকে মেয়েদের আয়োজন করা শেষ। ফারিয়া এখনও আয়নের থেকে পালিয়ে পালিয়ে বেড়াচ্ছে। 3 দিন ধরে ফারিয়া তিন্নির সাথে রুম শেয়ার করে থাকছে। ভয়ে আয়নের সামনে পর্যন্ত যাচ্ছে না ফারিহা। ফারিহা নিজে রেডি হয়ে মনকে রেডি করে নিচে নিয়ে আসে। মন সবুজ আর সোনালি রঙের একটা লেহেঙ্গা পরেছে, তার উপর ম্যাচিং জুয়েলারি সেট পরা। ফারিহাও সেম সাজে সেজেছে। যে কেউ দেখলে দুজনকে বিয়ের কনে ভেবে বসবে। ফারিহার এই সাজ মূলত আয়নের জন্য, যাতে আয়নের রাগটা ভাঙাতে পারে। আবিদ আয়ান দুজনে মন ফারিহাকে দেখছে। কারোরই পলক পড়ছে না। ফারিহা মনকে নিয়ে নিচে নেমে আসে।
ততক্ষণে তন্নি, সাঞ্জু আরও মেয়েরা এসে মনকে ঘিরে ধরে। ছোট্ট একটা স্টেজ বানানো হয়েছে, তার উপরে মনকে বসানো হয়। দুজন মেয়ে এসে মন আর ফারিহাকে মেহেন্দি পরাতে থাকে। দূর থেকে আবিদ, আয়ান সবটা দেখছে। কিছুক্ষণ পর আয়ান, আবিদ দুজনে মন ফারিহার দিকে এগিয়ে আসে। দুজনে মেহেন্দির টিউব নিয়ে আয়ান ফারিহার হাতে আর আবিদ মনের হাতে নিজেদের নাম লিখে দেয়। ফারিহা ধরে নেয়, আয়ান আর লেখেনি, কিন্তু আয়ান মেহেন্দি লাগিয়ে থমথমে মুখ নিয়ে চলে যায়। আর আবিদ মনকে ইশারায় ফ্লাইং কিস ছুড়ে দিয়ে আড়াল হয়ে যায়। মন লজ্জায় মাথা নিচু করে ফেলে। এদিকে তন্নি, সাঞ্জু মনকে জ্বালিয়ে যাচ্ছে। সুন্দরভাবে মেহেন্দি অনুষ্ঠান শেষ হয়ে যায়। মন আর সাঞ্জু এক রুমে থাকতে দেওয়া হয়েছে। আবিদ নীরবের সাথে রুম শেয়ার করবে বিয়ের আগ পর্যন্ত। ফারিহা ভয়ে ভয়ে রুমে ঢুকে ওয়াশরুমে ঢুকতে যাবে, তখনই আয়ান ফারিহার হাত হ্যাচকা টান দিয়ে বিছানায় ফেলে দিয়ে ফারিহার হাত দুটো চেপে ধরে। এখন কি করবে জান পাখি? আয়ান, আমি তখন তোমার সাথে মজা করছিলাম, ট্রাস্ট মি। তাই বেবি, এখন মজা করার ফল ভোগ করো। আয়ান ফারিহার গলায় মুখ গুজে গলায় কামড় বসিয়ে দেয়। আয়ান, কি করছো তুমি? এখনও তো শুরু করিনি জান পাখি। আয়ান ফারিহাকে আর কিছু বলার সুযোগ না দিয়ে লাইট অফ করে দিল। পরের দিন সবাই ভীষণ ব্যস্ত। মনের আজ গায়ে হলুদ। হলুদের জন্য গার্ডেনে ছোট্ট স্টেজ বানানো হয়েছে। তার মাঝখান দিয়ে পর্দা দিয়ে দেওয়া হয়েছে, কারণ মন, আবিদ দুজনের আজ একসাথে হলুদ হবে। মনকে লাল পাড়ের হলুদ শাড়ি আটপেরে করে পরানো হয়েছে, তার উপর কাঁচা ফুলের সাজ। অসাধারণ লাগছে মনকে। ফারিহা মনের কানের পিঠে কাজলের টিকা লাগিয়ে দেয়। এটা কি করলি ফারিহা? নজর না লাগে তাই কালো টিকা লাগিয়ে দিলাম, বুঝলি? এখন চল, জিজু তোর জন্য নিচে অপেক্ষা করছে। চল। ফারিহা মনকে নিয়ে স্টেজে বসিয়ে দিল। আবিদ পর্দার আড়ালে মনকে দেখার আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে, কিন্তু ফারিহা তন্নি, সাঞ্জুর জন্য পারছে না। একে একে সবাই দুজনকে হলুদ লাগিয়ে দিল। হঠাৎ করে আয়ান ফারিহার হাত ধরে স্টেজের পিছনে টেনে নিয়ে যায়। কি হলো আয়ান, এভাবে সবার সামনে দিয়ে টেনে আনলে কেন? কারণ এখন আমার সুইটহার্টকে হলুদ লাগাবো। কই, তোমার হাতে তো হলুদ নেই, তাহলে কি করে হলুদ লাগাবে? ভ্রু কুচকে জিজ্ঞাসা করলো ফারিহা। আয়ান মুচকি হেসে ফারিহার গালের সাথে নিজের গাল ছুঁয়ে দিয়ে হলুদ লাগিয়ে দিল। লজ্জায় গাল দুটো লাল হয়ে গেছে। আয়ান ফারিহার লজ্জামাখা মুখের দিকে তাকিয়ে নাকে ঘষে হুট করে ফারিহার ঠোঁটে ঠোঁট জোড়া বসিয়ে দিল। তখনই পাশ থেকে কেউ সিটি বাজায়। ফারিহা ধাক্কা দিয়ে আয়ানকে সরিয়ে দিয়ে দেখে নীরব, আবিদ, সাঞ্জু, তন্নি দাঁড়িয়ে দুজনের দিকে তাকিয়ে দাঁত বের করে হাসতে লাগলো। ফারিহা দৌড়ে সেখান থেকে চলে যায়। ব্রো, পাবলিক প্লেসে রোমান্স করছো? নীরব বলল। লাইসেন্স করা বউ আমার, রোমান্স করার অধিকার আছে আমার, বুঝলে ব্রো? হাত ভাঁজ করে নীরবকে উদ্দেশ্য করে বলল আয়ান। তোমাদের রোমান্স যেহেতু শেষ, তাহলে চলো স্টেজের সামনে। ছেলেমেয়েরা মিলে নাচ গান হই হুল্লোড় করে কাটালো। ফারিহা, তন্নি, সাঞ্জু আর আয়ান, সাব্বির, নীরব মিলে কাপল ডান্স করে। ফারিহা মা, হলুদ অনুষ্ঠান শেষ, ওদেরকে রুমে পাঠিয়ে দাও। গোসল করে নিক, সন্ধ্যা হয়ে গেছে, এরপর ওদের ঠান্ডা লেগে যাবে, মামি বলল। ওকে আন্টি। ফারিহা ওদের দুজনকে আলাদা আলাদা রুমে পাঠিয়ে দিয়ে নিজেও রুমে চলে যায় ফ্রেশ হতে। রিত, বাবা দরজা খোল। রিত, কি হয়েছে? এভাবে গত 2টা দিন ধরে নিজেকে রুমে বন্দি করে রেখেছিস কেন বাবা? বল, কেন রিত? ভেতর থেকে কোনো আওয়াজ না পেয়ে রায়হান আহমেদ ভয় পেয়ে আশেপাশের লোকজনদের ডাকে দরজা ভাঙার জন্য। তাড়াতাড়ি করেন ভাই, ছেলেটা কি করছে? ভেতরে কোনো দুর্ঘটনা ঘটিয়ে ফেলেনি তো? রায়হান আহমেদ বলল। ভাই সাহেব, মনে সাহস রাখেন, দেখবেন সব ঠিক আছে। রিত বাবাজিও ঠিক আছে, পাশে থাকা লোকটি বলে উঠল। কিছুক্ষণের মধ্যে দরজা ভেঙে ফেলে তারা। রায়হান আহমেদ সবার আগে ভিতরে ঢুকে যা দেখলেন তা দেখার জন্য মোটেও প্রস্তুত ছিলেন না। পুরো ফ্লোর রক্তে তলিয়ে গেছে। হৃদের কাটা হাত দিয়ে এখনও রক্ত বের হচ্ছে। চোখ বন্ধ করে আছে হৃদ। বোঝা যাচ্ছে হৃদের জ্ঞান নেই। রায়হান আহমেদ দিশেহারা হয়ে পড়লেন। কি করবেন ভেবে পাচ্ছে না। আশেপাশের লোকজন অ্যাম্বুলেন্সে কল করে আসতে বলে। অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হয়েছে হৃদকে। আর বাইরে বসে আছে রায়হান আহমেদ, রিয়ানা বেগম, রিমা। প্রিয়ন্তীকে ফোন করে জানিয়ে দিয়েছে রিয়ানা বেগম। খবর পেয়ে প্রিয়ন্তী আর তার স্বামী আসিবুল বেরিয়ে পড়ে। 2 ঘন্টা পর ডক্টর বেরিয়ে এসে গম্ভীর মুখ করে দাঁড়ায় রায়হান আহমেদের সামনে। ডাক্তার, আমার ছেলে কেমন আছে? ও সুস্থ হয়ে যাবে তো? রায়হান আহমেদ বলল। চুপ ডাক্তার। ডাক্তারকে চুপ থাকতে দেখে রিয়ানা বেগম চিৎকার করে কান্না করতে থাকে। ডাক্তার কিছু বলছেন না কেন? দয়া করে বলুন, আমার ছেলে সুস্থ হয়ে যাবে তো? সরি রায়হান সাহেব, প্রচুর ব্লাড লস আর উইক ছিল।
আর মনে হয় গত 2-3 ধরে উনি কিচ্ছু খায়নি। আমরা ব্লাড দিচ্ছি। 48 ঘন্টা না গেলে আমরা কিছু বলতে পারছি না। সবটা এখন আল্লাহর হাতে। রায়হান আহমেদ ধূপ করে ফ্লোরে বসে পড়ে। রিয়ানা বেগম, রিমা দুজনে ছুটে আসে রায়হান আহমেদের কাছে। ডাক্তারের প্রত্যেকটা কথা প্রিয়ন্তী আর তার স্বামী হাসিবুল শুনেছে। প্রিয়ন্তীর 2 চোখ দিয়ে অনবরত পানি পড়ছে। প্রিয়ন্তী কখনো ভাবেনি যে তার হৃদ ভাইয়ের এমন অবস্থা হবে কখনো। হৃদকে আইসিইউ রুমে রাখা হয়েছে পুরো রাত। প্রত্যেকটা মানুষ, কেউ 2 চোখের পাতা এক করেনি। প্রিয়ন্তী হৃদের আইসিইউ রুমে বাইরে দাঁড়িয়ে হৃদকে দেখছে। একদিনের চোখ মুখ শুকিয়ে গেছে, মুখের চোয়াল ভেঙে গেছে, সুন্দর মুখটা নিমিষেই বিষাদের বর্ণ ধারণ করেছে। কাঁধে কারো হাতের স্পর্শ পেয়ে পেছনে তাকিয়ে দেখে রায়হান আহমেদ দাঁড়িয়ে। প্রিয়ন্তী কিছু না বলে রায়হান আহমেদকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলেন। রায়হান আহমেদ প্রিয়ন্তীর মাথায় হাত বুলিয়ে দিয়ে বলতে লাগলেন, কাঁদিস না মা, আমার ছেলেটা কেন এমন করলো জানি না, তবে মন দিয়ে আল্লাহর কাছে দোয়া করো যেন ও তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। খালু, তুমি সত্যি বলছো তো? হৃদ ভাইয়া সুস্থ হয়ে যাবে তো? হ্যাঁ মা, সুস্থ হয়ে যাবে, তুই চিন্তা করিস না, আল্লাহর উপর ভরসা রাখ। ফজরের আজান মনের কানে পৌঁছাতে মন ঘুম থেকে উঠে বসে। তারপর উজু করে নামাজ পড়ে নিয়ে বেলকনিতে গিয়ে দাঁড়ায়। আজ মনের খুব ইচ্ছে করছে আবিদকে সাথে নিয়ে সূর্য উদয় দেখার, কিন্তু তা আজ সম্ভব নয়। উত্তরের হাওয়ায় মনের চুলগুলো হাওয়ায় উঠছে। মন তার অতীতের সাথে আজকের দিনের পার্থক্য খুঁজে যাচ্ছে। আর হিসেব শেষে মনের ঠোঁটের কোণে হাসি রেখা ফুটে উঠল। দীর্ঘ 1 বছর 3 মাস 10 দিন পর মন তার ভালোবাসার মানুষটাকে নিজের একান্ত করে পাবে। ভাবতে মনের চোখ মুখে খুশির ঝিলিক ফুটে উঠল। চারিদিক সূর্যের কিরণ ছড়িয়ে পড়েছে। পাখিদের কিচিরমিচির শব্দে জানান দিচ্ছে ভোর হয়ে গেছে। বিয়েবাড়ি, তাই সবাই ফজরের আজানের পরপর ঘুম থেকে উঠে কাজে লেগে পড়ে। মন বেলকনিতে দাঁড়িয়ে সবার ব্যস্ততা দেখছে, তবুও চোখের কোণে জল চিকচিক করছে মনের। আজ বড্ড বাবা মায়ের কথা মনে পড়ছে মনের। কিন্তু মানুষের সব আশা পূরণ হতে হবে এমনটা নয়। কিছু কিছু ইচ্ছে কখনো পূরণ না হওয়াই উচিত, কারণ কোনো কোনো ইচ্ছে মানুষের জীবনে খুশির বদলে দুঃখ বয়ে আনে। আর হয়তো তার বাবা মায়ের বিয়েবাড়িতে আসাটা খুশির বদলে দুঃখ বয়ে আনবে। মনের চোখ জোড়া ঘুমে ভেঙে আসছে। মন ধীর পায়ে সাঞ্জুর পাশে গিয়ে শুয়ে পড়ল। দুপুর 12টায় মনের ঘুম ভাঙে। সাঞ্জু ফারিয়া মনকে গোসলে পাঠিয়ে বিয়ের ড্রেস, জুয়েলারি, মেকআপ সব বিছানায় সাজিয়ে রাখে। 1 ঘন্টা পর মন ওয়াশরুম থেকে বের হতে ফারিহা হেয়ার ড্রায়ার দিয়ে মনের চুল শুকিয়ে দিয়ে পার্লারের মেয়েদের কাছে সাজতে বসিয়ে দিয়ে নিজেরাও সাজতে বসে যায়। অন্যদিকে আলিয়া বেগম, আফজাল সাহেব আর আজমির লোকজন নিয়ে রওনা হয় ফারিহার বাড়ির উদ্দেশ্যে। 2 ঘন্টা পর সবার সাজ কমপ্লিট। মনকে লাল লেহেঙ্গা পরে অসম্ভব সুন্দর লাগছে। ফারিহা, সাঞ্জু, তনি তিনজনই মনের দিকে হাঁ করে তাকিয়ে আছে। এমনভাবে দেখছে যেন আকাশ থেকে কোনো লাল পরী নেমে এসেছে তাদের সামনে। মনকে এত ভারী সাজে কেউ দেখেনি কখনো, আর না কখনো মন সেজেছে। মাশাআল্লাহ, মন তোকে পুরো পরীর মতো লাগছে। ইচ্ছে করছে আবিদ জিজু নয়, আমি তোকে বিয়ে করে ফেলি। সাঞ্জু বলল, হোয়াট, তুই কি লেসবিয়ান সাঞ্জু? মেয়ে হয়ে আরেকটা মেয়েকে বিয়ে করতে চাইছিস? ছি ছি ছি, আমাদের বান্ধবী সে কিনা লেসবিয়ান, ভাবতে কষ্ট হচ্ছে, ফারিহা বলল। ফারিহার কথা শুনে সাঞ্জু প্রচণ্ড ক্ষেপে যায়। পুরো রুম দূর করায় ফারিহাকে। তখনই মামি এসে তার জাতীয় ধমক দেওয়া শুরু করে। এ মেয়েরা কি হচ্ছেটা কি? তোমরা দিন দিন বড় হচ্ছ না ছোট? নিচে সবাই মনের জন্য অপেক্ষা করছে, আর তোমরা ওকে এখানে আটকে ঝগড়া করছো? সরি আন্টি, আর হবে না, কাচুমাচু মুখ করে বলল সাঞ্জু আর ফারিহা। হয়েছে, তাড়াতাড়ি মনকে নিচে নিয়ে এসো, কাজী সাহেব অনেকক্ষণ ধরে তাড়া দিচ্ছে। আর ফারিহা, তোমার বাবাও কোথাও একটা যাবে, তাই বিয়েটা দ্রুত শেষ করতে বলছে। ওকে আন্টি, আপনি নিচে গিয়ে বলুন আমরা মনকে নিয়ে আসছি, সাঞ্জু বলল। দেরি হয় না যেন। মামি চলে যেতেই সবাই হাত ছেড়ে যেন বাঁচল। ইয়ার আর ঝগড়া না, চল মনকে নিয়ে নিচে। চল। ফারিহা আর সাঞ্জু মনকে নিয়ে বেরিয়ে গেল। ফারিহাদের বাড়িটা বেশ বড় হওয়ায় ড্রয়িং রুমে ছোট স্টেজ করা হয়। আয়ান, সাব্বির, নীরব আবিদকে নিয়ে স্টেজে নিয়ে আসে। তখনই নূপুর আর চুরির আওয়াজ শুনে উপরে তাকিয়ে দেখে মনকে। আবিদের 2 চোখ যেন মনেতে আটকে গেছে। লাল টকটকে লেহেঙ্গা, মাথায় লাল ওড়না, 2 হাতে মুঠো ভরে কাচের চুড়ি, গলায় হার, নাকে সাদা পাথরের নোজপিন, ঠোঁটে লাল লিপস্টিক, মুখে ভারী মেকআপ, কপালে টিকলি, পায়ে নূপুর। আবিদের মনে হয়েছে উপর থেকে লাল পরি নেমে আসছে। আবিদ বসা থেকে বুকে হাত দিয়ে উঠে দাঁড়ায়। আয়ান, নীরব আবিদের কাণ্ড দেখে হতবাক। মন এক ঝলক আবিদের দিকে তাকাতে মনের হৃদস্পন্দন যেন 1000 স্পিডে বিট করতে
লাগলো ঠিক যেন প্রথম দিনের মতো। আবিদ ও লাল আর সোনালি সুতোর কাজ করা পাঞ্জাবি আর মাথা পাগড়ি পরেছে, দুজনের ম্যাচিং করা ড্রেস। আবিদ এমনিতে হ্যান্ডসাম আর লাল পাঞ্জাবিতে আরও সুন্দর লাগছে। মনের ইচ্ছে করছে কালো টিকা পরিয়ে দিতে, যাতে কারো নজর না লাগে। আয়ান আবিদকে বসিয়ে দিয়ে মনের বসার জায়গা করে দেয়, কারণ দুজনকে পাশাপাশি বসানো হবে। ফারিহা মনকে নিয়ে আবিদের পাশে বসিয়ে দিয়ে আবিদের কানে কানে বলে ওঠে, জিজু এভাবে হা করে তাকিয়ে থাকবেন না, মুখের ভিতরে মাছি ঢুকে যাবে। আর একটু অপেক্ষা করুন, তারপর সারা জীবন পড়ে থাকবে আপনার বউকে হা করে দেখার জন্য। ফারিহার কথায় বেশ লজ্জা পায় আবিদ। আয়ান ফারিহাকে দেখছে। গোলাপি লেহেঙ্গা পরে ফারিহাকে পুরো পুতুলের মতো লাগছে। মনে হচ্ছে সামনে একটা কিউট পুতুল হাঁটাচলা করছে। হঠাৎ করে আয়ানের মেজাজটা বিগড়ে যায়। ফারিহাকে ইশারায় উপরে ডাকে আয়ান, কিন্তু ফারিহা সেটা দেখেও না দেখার ভান করে আবিদের সাথে দুষ্টুমি করে যাচ্ছে। খুব সুন্দরভাবে আবিদ আর মনের বিয়েটা হয়ে যায় 3 বার কবুল বলার পর। আবারও রেজিস্ট্রি পেপারে সাইন করে দুজনে আবিদ মনের বিয়েটা শেষ হতে বাইরে শোরগোলের আওয়াজ শুনতে পায় সবাই। ফারিহা, আয়ান, সাঞ্জু, নীরব, তন্নি, সাব্বির বেরিয়ে দেখতে নিলে তখনই বাড়ির ভেতরে আফজাল সাহেব, আলিয়া বেগম, আজমির আর তাদের লোকজন নিয়ে প্রবেশ করে। ফারিহা প্রচণ্ড রেগে যায় এদেরকে দেখে, তবুও দাঁতে দাঁত চেপে ফারিহা বলতে লাগলো, ওয়াও, আপনারা শেষ পর্যন্ত এসে পড়েছেন নিজেদের ছেলে মেয়ের বিয়েতে, কিন্তু আফসোস ওদের বিয়েটা হয়ে গেছে। আমরা এই বিয়ে মানি না। আফজাল সাহেব বলল, আপনি মানুন আর নাই মানুন, বিয়েটা ইসলাম মতে আমাদের সবার সামনে হয়েছে, তাই এখন আপনার কথার উপর ওদের বিয়েটা নির্ভর করে না। আয়ান বলে উঠল। আবিদ রাগে সারা শরীর কাঁপছে, আর আলিয়া বেগমকে দেখে ভয়ে মনের মুখটা শুকিয়ে গেছে। মন, ভয় পেও না, আব্বু তোমাদের কোনো ক্ষতি করতে পারবে না, আবির বলল। আবিদকে চোখের ইশারায় শান্ত থাকতে বলে সামনে এগিয়ে যায়। আফজাল সাহেব তার মেজো ছেলেকে এখানে দেখে বেশ অবাক হয়ে যায়। আবির, তুই এখানে? ছোট ভাইয়ের বিয়েতে ভাই থাকবে না, তা কি করে সম্ভব বলো আব্বু? তার মানে তুইও ওদের দলে, তাই তো? আফজাল সাহেব আলিয়া বেগমকে কিছু একটা ইশারা করতে আলিয়া বেগম তেড়ে যায় মনের দিকে। মনের হাত ধরতে যাবে তখনই ফারিহা আলিয়া বেগমের হাত চেপে ধরে। এই মেয়ে, তোমার সাহস কী করে হয় আমার হাত ধরার? আলিয়া বেগম বলে উঠল। ইউ নো হোয়াট, আপনার হাত ধরার বিন্দু মাত্র ইচ্ছা আমার নেই, কিন্তু যেখানে আমার বেস্টু মনের ব্যাপার, সেখানে আমি অন্য কারোর হাত ভাঙতে পিছপা হব না। কথাটা বলে ফারিহা আলিয়া বেগমের হাত জোরে ঝাড়ি মেরে ফেলে দিল। এই, তোরা দাঁড়িয়ে আছিস কেন? আবিদকে নিয়ে আয়, যা। আফজাল সাহেবের হুকুম পেয়ে তার লোকজন আবিদের দিকে এগুতে আবিদ প্রত্যেককে ইচ্ছে মতো মারতে থাকে। আবিদকে তারা আগে থেকে চিনে, আবিদের রাগ সম্পর্কে অবগত। তার আবিদকে আঘাত করা দ্বিতীয় কোনো স্কোপ পেল না। কয়েক মিনিটে আবিদ প্রত্যেককে মেরে শুয়ে দিল। আবিদের রাগ দেখে আফজাল সাহেব শুকনো ঢোক গিলল। তোমাকে আমার নিজের বাবা বলতে আজ ঘৃণা লাগছে। তুমি এত জঘন্য যে নিজের লোকজন নিয়ে এসেছো আমাকে তুলে নিয়ে যাবে বলে, হ্যাঁ? ফিরে চলো আবিদ, এই ফকিনের মেয়েটাকে ভুলে যাও, আর আমার সাথে চলো। কথা দিচ্ছি এই 3 মাস 10 দিনের কথা আমি ভুলে যাব, কিন্তু আমি ভুলব না। এর পরিণাম কিন্তু আরও ভয়াবহ হবে আবিদ। হঠাৎ ফারিয়া এসে আবিদের পাশে দাঁড়িয়ে বলে ওঠে, জিজু তুমি মনকে নিয়ে উপরে যাও প্লিজ, এনাকে আমি হ্যান্ডেল করছি। আবিদ ফারিহার মুখে বাঁকা হাসি দেখে বুঝতে পারল এই লোকটার জন্য ফারিহা বিশেষ কিছু আয়োজন করেছে। আবিদ মনের কাছে এসে মনকে সবার সামনে কোলে তুলে নিয়ে উপরে চলে যেতে লাগলো। তো মিস্টার আফজাল সাহেব কি বলছিলেন যেন? জিজুকে পরিণাম খারাপ হবে, রাইট? এই মেয়ে, কে তুই? আর আমাদের বাপ ছেলের ভিতর কথা বলার সাহস কি করে পাস? বাকিটুকু আর বলতে পারল না, কারণ আয়ানের হাতে ঘুষি খেয়ে ছিটকে মাটিতে পড়ে যায় আফজাল সাহেব। হাউ ডেয়ার ইউ! তো সাহস কী করে হয় আমার জান পাখির সাথে এমনভাবে কথা বলার? আয়ান আবার মারতে যাবে তখনই আবির নীরব আয়ানকে আটকে ফেলে। আয়ান, মাথা ঠান্ডা করো প্লিজ, জাস্ট 2 মিনিট অপেক্ষা করো, তারপর এদের সব অহংকার ছাই হয়ে যাবে। ফারিহা বলল, মানে কি বলছো তুমি? আয়ান বলল, ওয়েট আর 10 সেকেন্ড। 10, 9, 8, 7, 6, 5, 4, 3, 2, 1। ফারিহার কাউন্ট করা শেষ হতে আলিয়া বেগম আর আফজাল সাহেব দুজনের ফোন বেজে ওঠে। দুজনে কল রিসিভ করে কানে ধরতে দুজনের চোখ মুখের রং পাল্টে গেল। কি আগুন? আগুন কি করে লাগলো মিজান? গোডাউনে আমার কোটি টাকার মাল পড়ে আছে। সব শেষ ভাই,
সব পুড়ে ছাই হয়ে গেছে, মিজান বলল। আফজাল সাহেব ধপ করে আবার মাটিতে বসে পড়লেন। সব শেষ হয়ে গেল আমার, আমি যে এবার পথের ভিখারি হয়ে গেলাম আবির। এদিকে আলিয়া বেগম থা মেরে দাঁড়িয়ে আছে। তার এতগুলো বছরে একটু একটু কষ্টে গড়া দোকানটায় মুহূর্তে আগুন লেগে সব ছাই হয়ে গেছে শুনে আলিয়া বেগম যেন থমকে গেছে। আবির ফারিয়ার হাত ধরে টেনে আড়ালে নিয়ে যায়। হাউ ডিয়ার ইউ ফারিহা, তোমার সাহস কী করে হয় আমাদের গোডাউনে আগুন দেওয়ার? এর পরিণাম যে আমরা রাস্তায় এসে দাঁড়াবো এটা নিশ্চয় জানতে। একদম। এই ফারিয়া কখনো হোমওয়ার্ক ছাড়া কোনো কাজ করে না। আমি জানতাম আপনার বাবা বিয়ের দিন এমন কিছু একটা করবে, তাই আগে থেকে সব প্ল্যান আমি করে রেখেছিলাম। বাই দ্য ওয়ে, ভয় পাওয়ার কিছু নেই, আপনাদের গোডাউনের সব মাল সেভ আছে, আর ওগুলো আমার হেফাজতে আছে। সময় হলে সব মাল পেয়ে যাবেন। আবির টোটালি শকড ফারিয়ার কথা শুনি। মেয়েটা যে এতটা ডেঞ্জারাস হতে পারে এটা আবিরের জানা ছিল না। আবির এগিয়ে গেল তার বাবার দিকে। এদিকে আজমিরের মাথা খারাপ হওয়ার জোগাড়। এত টাকার মাল আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। এখন পুরো পরিবারকে নিয়ে রাস্তায় দাঁড়াতে হবে। এখন আর মুন্দের সাথে তাদের কোনো তফাৎ নেই। আব্বু, দেখলে তো, যে মেয়ের স্ট্যান্ডার্ড দেখে তুমি তোমার ছেলের বউ করতে নাড়াচ্ছিলে, আর আজ তার সেই স্ট্যান্ডার্ড আমরা দাঁড়িয়ে আছি। ওদের আর আমাদের মধ্যে কোনো তফাৎ নেই, আবির বলল। আফজাল সাহেব কিছু বললেন না, উঠে দাঁড়িয়ে বাইরের দিকে হেঁটে চলে গেলেন। আলিয়া বেগম আগেই বেরিয়ে গেছে। ফারিয়া গার্ডদের ডেকে আহত লোকদের কাছের একটা হসপিটালে ভর্তি করিয়ে দেয়। আবিদ মুনকে রুমে রেখে আড়ালে দাঁড়িয়ে সবটা শুনতে পায়। গোডাউনে আগুন লাগার বিষয়টাও জানতে পারে। ফারিয়া গেস্টদের সামনে উপরে এসে দেখে আবিদ দাঁড়িয়ে আছে। ফারিয়া বুঝতে পারল আবিদ সবটা জানতে পেরে গেছে, তাই পুরো সত্যিটা আবিদকে বলা উচিত বলে ফারিয়া মনে করে। জিজু, কিছুক্ষণ আগে যে কথাগুলো শুনলে তা সবটা সত্যি না। মানেটা হলো গোডাউনে আগুন ঠিকই লেগেছে, তবে কোনো মাল পুড়ে যায়নি। সব সেভ আছে আমার কাছে, শুধুমাত্র তোমার বাবাকে একটু টাইট দিতে এই ব্যবস্থা। কথাটা শুনে আবির স্বস্তির নিঃশ্বাস ফেলল। জিজু, এখন এইসব কথা চিন্তা করার থেকে তোমাদের ফার্স্ট নাইটের কথা ভাবো। তাই নাকি? জান পাখি, তুমি দেখছি আবিদ আর শালিকার থেকে ওদের ফার্স্ট নাইটের কথা তুমি ভাবছ। কারণটা কি? পিছন থেকে কোমর জড়িয়ে কথাগুলো বলল আয়ান। আয়ান, হচ্ছেটা কি? জিজুর সামনে ছাড়ো বলছি। আজ ছাড়বো না। আর আজ শুধু আবিদ আর মনের বাসর হবে না, আমাদেরও হবে। ধ্যাৎ, কী বলছো এসব? আবিদ শীষ বাজিয়ে বলে উঠল। দারুণ হবে আয়ান, তাহলে তুমিও দ্বিতীয়বার বাসর করে ফেলো। একদম। ফারিয়া আয়ানকে ধাক্কা মেরে সরিয়ে দিয়ে দৌড়ে পালিয়ে যায়। বিয়ের বাড়ির সব কাজ শেষ করতে করতে রাত প্রায় 11টা বেজে 20 মিনিট। আয়ান, নীরব, স্বামীর মিলে ফুলসজ্জার খাট সাজিয়েছে। মন সেই ফুলে সজ্জিত বিছানার মাঝে বসে আছে। এদিকে আবিদ, আয়ান, সাব্বির, নীরব তিনজন মিলে ফারিয়া, সাঞ্জু, তন্নির সাথে কথা কাটাকাটি করে যাচ্ছে। দেখুন জিজু, আমরা গেট ধরিনি, কিন্তু বাসর ঘরে ঢুকতে হলে আপনাকে 50,000 টাকা দিতে হবে, না হলে রুমে ঢুকতে পারবেন না, ফারিহা বলল। হ্যাঁ, ফারিহা একদম ঠিক বলেছে, টাকা ছাড়ুন, তারপর রুমে ঢুকতে পারবেন, সাঞ্জু বলল। 1 মিনিট, বাসর ঘর তো আমরা সাজিয়েছি, তাহলে তোমরা টাকা চাও কেন? কোন হিসাবে? আয়ান বলল। তোমার বউ হিসেবে, বুঝেছ? আর একটা কথাও তুমি বলবে না, রেগে বলল ফারিহা। ওকে ফাইন, টাকা দিচ্ছি, কিন্তু শালি সাহেবাগণ, আমার কাছে ক্যাশ 20,000 টাকা আছে, 50,000 টাকা নেই তো। ফারিহা, সাঞ্জু, তন্নি কিছুক্ষণ ফুসফুসিয়ে কিছু একটা বলে আবিদকে বলে উঠল, ওকে ফাইন, ছাড়ুন 20,000। আবিদ টাকাটা বের করে ফারিহার হাতে দেয়। ফারিহা টাকাটা পেতে আয়ান ফারিহাকে কোলে তুলে নিয়ে নিজেদের রুমে চলে গেল। তন্নি তার হাজব্যান্ড সাব্বিরের সাথে রুমে চলে গেল, কিন্তু সাঞ্জু আর নীরব দাঁড়িয়ে আছে। নীরব সাঞ্জুকে চোখ মেরে বলে, বেবি, তোমাকে কোলে নিয়ে রুমে যায় কি করে বলো? ধ্যাৎ, আমরা কি হাজব্যান্ড ওয়াইফ নাকি? ওহ, তাহলে এই ব্যাপার, ঠিক আছে চলো। নীরব সাঞ্জুকে নিয়ে বেরিয়ে যায় বাড়ি থেকে। আবির দরজা লক করে চারদিকে চোখ বুলিয়ে নেয়। পুরো রুমটা ফুলে ঘ্রাণে মোমো করছে। চারিদিকে ক্যান্ডেল জ্বলছে, তার সাথে সাথে ফেয়ারি লাইট জ্বলছে। এ যেন এক রোমাঞ্চকর পরিবেশ। পুরো রুমের মধ্যে এক হাত ঘোমটা দিয়ে বসে আছে তার প্রাণ প্রেয়সী। আবিদ পাঞ্জাবি খুলে এক পা করে মনের দিকে এগিয়ে যেতে লাগলো। মন বিছানার চাদর খামচে ধরে আছে। আবিদ যত তার দিকে এগিয়ে আসছে, মনের হৃদস্পন্দন তত বেশি দ্রুত গতিতে চলছে। মনে হচ্ছে এক্ষুনি হৃদয়টা লাফিয়ে বেরিয়ে আসবে।
আবিদ মনের ঘোমটা তুলে মনের লজ্জা ভয় মিশ্রিত মুখটার দিকে তাকিয়ে আছে। এতগুলো দিন, এতগুলো মাস, এতগুলো বছর পর তার প্রাণপ্রিয়সীকে নিজের করে পেতে চলেছে। আবিদ মনের গাল দুটো ধরে কপালে ঠোঁটের স্পর্শ ছুঁয়ে দিয়ে বলে উঠল, মন পাখি যাও, অজু করে আসো, একসাথে নামাজ পড়ব, তারপর আমরা নতুন জীবনে পা রাখব। মন ওয়াশরুমে গিয়ে অজু করে আসে। তারপর আবিদ অজু করে এসে নামাজ পড়ে নেয়। নামাজ পড়া শেষ হলে আবিদ মনকে কোলে নিয়ে বিছানায় শুয়ে দিয়ে মনের শরীর থেকে একটা একটা করে গহনা খুলতে থাকে। মন লজ্জায় চোখ বন্ধ করে আছে। আবিদ মনের কানের কাছে মুখ এনে ফিসফিস করে বলে উঠল, ভালোবাসি মন পাখি, আজ তোমার ভালোবাসায় আমি ডুব দিতে চাই। আবিদের প্রত্যেকটা কথায় শিউরে উঠছে মন। মনে চুপ থাকতে দেখে আবিদ মুচকে এসে মনের ঠোঁটে ঠোঁট বসিয়ে দেয়। পূর্ণতা পায় মন আবিদের নীরব ভালোবাসা। ডাক্তার, হৃদ ভাইয়ের এমন করছে কেন, কি হয়েছে? প্রিয়ন্তী বলল। ডাক্তার প্রিয়ন্তীর কোনো কথার জবাব না দিয়ে নার্সকে বলল হৃদকে ইঞ্জেকশন দিতে। এদিকে প্রিয়ন্তী, রিয়ানা বেগম, রায়হান আহমেদ, রিমা ভয়ে তাদের হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে। হৃদের কোনো খবর পাচ্ছে না ভিতর থেকে। প্রিয়ন্তীর কেন যেন মনে হলো মনকে সবটা জানানো উচিত, হয়তো হৃদ আর বাঁচবে না। প্রিয়ন্তী হৃদের বাবার কাছে থেকে প্রিয়ন্তীর নাম্বারটা নিয়ে ফোন করে। এদিকে মন ফোন বাজার শব্দে চোখ মেলে তাকিয়ে দেখে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে আছে আবিদ। মন মুচকি এসে আবিদের কপালে ছড়িয়ে ছিটিয়ে থাকা চুলগুলো আরও এলোমেলো করে দিয়ে কপালে ঠোঁটজোড়া ছুঁয়ে দিল। ইস, আমার জামাইটাকে কি সুন্দর লাগছে, ইচ্ছে করছে গাল দুটো টেনে দিই। মন তার ইচ্ছে দমিয়ে না রেখে আলতো করে আবিদের গাল ধরতে আবিদ মনের হাত ধরে ফেলে। চমকে ওঠে মন। নট ডান মন পাখি, এভাবে একটা ইনোসেন্ট কিউট ছেলের ঘুমন্ত অবস্থায় গাল টানাটানি করছো, এর শাস্তি তো তোমাকে পেতেই হবে। তুমি না ঘুমিয়েছিলে? ওহ, তার মানে ঘুমের ভান ধরেছিলে, তাই তো? ঘুমের ভান ধরেনি। ফোনের রিংয়ের শব্দে ঘুম ভেঙে গেছে। মনে টনক নড়ল। আবিদকে ছাড়িয়ে পাতলা চাদর শরীরে জড়িয়ে নিয়ে ড্রেসিং টেবিলের সামনে গিয়ে ফোনটা ধরে কল রিসিভ করে। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাবি, আমি প্রিয়ন্তী বলছি। প্রিয়ন্তী নামটা শুনে মন ভীষণ অবাক হয়। এত মাস পর ও বাড়ি থেকে ফোন আসবে এটা মন কখনো ভাবেনি। ভাবি শুনছো? বলো, কি বলবে, কেন ফোন দিয়েছ? ভাবি, হৃদ ভাইয়া হাসপাতালে ভর্তি, সুইসাইড অ্যাটেম্প্ট করেছে, হয়তো আর বেশিক্ষণ এই পৃথিবীতে নেই। আমার মনে হলো তোমাকে জানানো প্রয়োজন, তাই জানিয়েছি। প্রিয়ন্তী, আমি এখন অন্য কারোর স্ত্রী। হৃদ আমার কেউ না প্রিয়ন্তী, আর না আমি একজন ডক্টর। হসপিটালে নিয়ে গেছে যখন, ডক্টর দেখবে আমি নই। ভাবি, প্রিয়ন্তী আমাকে ভাবি বলে ডাকবে না। আর বাকিটা বলার আগে আবিদ ফোনটা ছিনিয়ে নেয় মনের কাছ থেকে। কোন হসপিটালে হৃদ অ্যাডমিট আছে প্রিয়ন্তী? আবিদ বলল। প্রিয়ন্তী বুঝতে পারল ভারী পুরুষালী কণ্ঠ মনের বর্তমান হাজব্যান্ডের। প্রিয়ন্তী কোনো প্রশ্ন ছাড়াই হসপিটালের নাম আর কেবিন নম্বরটা বলে কল কেটে দেয়। আবিদ কান থেকে ফোন নামিয়ে মনকে উদ্দেশ্য করে বলে উঠল, ফ্রেশ হয়ে রেডি হয়ে নাও মন পাখি, আমরা হসপিটালে যাব। কিন্তু কোনো কিন্তু নয় মন পাখি, হৃদ তার প্রাপ্য শাস্তি পেয়েছে আর নয়। যে ব্যক্তি জীবন মরণের মধ্যেখানে আছে তাকে ঘৃণা করে দূরে সরে থাকাটা মনুষ্যত্বের ভিতর পড়ে না মন পাখি। মন স্তব্ধ হয়ে আবিদের কথাগুলো শুনছে। কত সুন্দর করে বুঝিয়ে দিল তাকে। মন মুচকি হেসে আবিদকে জড়িয়ে ধরে। কি ব্যাপার মন পাখি, বিয়ের পর দেখছি তুমি আমার থেকে আরও বেশি রোমান্টিক হয়ে গেছো। মনকে লজ্জা দেওয়ার জন্য আবিদ কথাটা বলল। তুমি আসলে একটা যাচ্ছে তাই। মন লজ্জা পেয়ে আবিদকে ধাক্কা দিয়ে সরিয়ে ওয়াশরুমে ঢুকে গেল। ওয়াশরুমে ঢুকে শাওয়ার নেওয়ার পর মনের মনে পড়ল ও কোনো কাপড় আনেনি সাথে। মন দরজা ফাঁক করে আবিদকে খুঁজতে লাগলো। আবিদকে রুমে না দেখতে পেয়ে মন ভেবে নেয় আবিদ হয়তো অন্য রুমে ফ্রেশ হতে চলে গেছে। মন তোয়ালা পেঁচিয়ে ওয়াশরুম থেকে বের হয়ে চুপি চুপি কাবার্ড খুলে শাড়ি নিয়ে কাবার্ড আটকে পিছনে ঘুরে চমকে উঠি। তুমি রুমে ছিলে? ইয়ে মন পাখি, তুমি হয়তো বেলকুনিতে খেয়াল করনি। আমি ওখানে ছিলাম। ওয়াশরুমের দরজা খোলার আওয়াজ শুনে ভেতরে আসলাম, আর এসে তোমাকে এই রূপে। বাকিটা বলতে পারল না আবিদ, কারণ মন আবিদের মুখ চেপে ধরে আছে। কিন্তু তাতে আবিদের কিছু যায় আসে বলে মনে হয় না। নেশাভরা দৃষ্টিতে তাকিয়ে আছে মনের দিকে। ভেজা চুল, মুখে বিন্দু বিন্দু পানি, ভেজা চোখের পাপড়ি, গোলাপি ঠোঁট। আবিদ মনের ঠোঁটের দিকে আগাতে মন আবিদের পিছনে তাকিয়ে বলে ওঠে, আরে মামি, আপনি এখানে? মামির কথা বলতে আবিদ মনকে ছেড়ে পিছনে তাকাতে মন দৌড়ে ওয়াশরুমে ঢুকে যায়। আর আবিদ পিছনে তাকিয়ে কাউকে না দেখতে পেয়ে হেসে ফেলে। বাহ, আমার বউটা দিন দিন বেশ বুদ্ধিমতী হয়ে উঠছে।
মনের বের হতে দেরি হচ্ছে বিদায় আবিরের রুমে গিয়ে শাওয়ার নিয়ে নেয়। রুমে এসে দেখে মন লাল কালো মিশ্রিত একটা জামদানি শাড়ি পরেছে। মন তার ঘন লম্বা চুলগুলো ভালো করে মুছেনি বিধায় পেছন থেকে শাড়ি অনেকটাই ভিজে গেছে। আবিদ তোয়ালেটে নিয়ে মনের চুল মুছতে লাগলো। মন আয়নার সামনে দাঁড়িয়ে আবিদকে দেখছে। এত আদর, ভালোবাসা, স্নেহ, কেয়ারিং একজন মেয়ে তার স্বামীর কাছে আশা করে, আর মন তা পেয়েছে। জানো আবিদ, আজ নিজেকে বড় ভাগ্যবতী মনে হচ্ছে তোমার মতো এত লাভিং কেয়ারিং হাজবেন্ড পেয়ে। আবিদ মনের মাথায় চুমু দিয়ে মিষ্টি হেসে বলে উঠল, তাহলে তো বলতে হয় তোমার থেকেও আমি বেশি ভাগ্যবান তোমার মতো লাভিং কেয়ারিং ওয়াইফ পেয়ে। মন আবিদের চোখে নিজের জন্য অফুরন্ত ভালোবাসার সমুদ্র দেখছি। এই সমুদ্রের গভীরতা মাপার মতো ক্ষমতা হয়তো মনের নেই। মনের ধ্যান ভাঙে আবিদের ঠোঁটের স্পর্শে। মন পাখি, আজ আমি তোমাকে সাজাবো। পেতনি সাজাতে, তাই তো? ধুর, দেখো না আগে। আবিদ মনকে টুলে বসিয়ে মনের চুলগুলো ব্রাশ করে দিয়ে খুব যত্ন করে মনের চোখে কাজল পরিয়ে দেয়। কানে দুল, হাতে কাচের চুড়ি, গলা চিকন হার, ঠোঁটে লিপস্টিক পরিয়ে দিল। ব্যাস, এখন আয়নায় নিজেকে একবার দেখো মন পাখি। মন ভয়ে ভয়ে আয়না দেখে তাকিয়ে নিজেকে দেখে চোখ দুটো বড় বড় হয়ে যায়। দেখেছো আমি সাজাতে পারি কি না? কারণ তুমি বেস্ট, তাই বুঝলে। আচ্ছা, আমি রেডি হয়ে আসছি, তুমি নিচে গিয়ে ওদের সাথে দেখা করে নাও। আর শোনো, আমরা 2 দিন পর আমার ভাড়া করা ফ্ল্যাটে উঠব। ঠিক আছে, তাহলে আমি নিচে গিয়ে সবার সাথে দেখা করে আসি। মন নিচে চলে আসে। নিচে এসে দেখে ড্রয়িং রুমে মামা, মামি, ফারুক খান বসে চা খাচ্ছে আর গল্প করছে। মন সবাইকে সালাম দিয়ে সামনে গিয়ে দাঁড়ায়। মনকে দেখে মামি বসা থেকে উঠে দাঁড়ায়। মনমা, এত সকালে উঠতে গেলি কেন? সবে মাত্র 7টা বাজে। আসলে মামি, আমাদের একটু হসপিটালে যেতে হবে। হসপিটালে যাওয়ার কথা শুনে শামসু হক ফারুক খান চিন্তিত হয়ে জানতে চায় কেন হসপিটালে যেতে হবে কেন। মন তারপর সবটা খুলে বলে তাদের। ঠিক আছে, তোমরা গিয়ে দেখা করে আসো, ফারুক খান বলল। জি আঙ্কেল। তোরা যখন বের হবি নাস্তা করে যা, মামি বলল। মামির কথায় সার্ভেন্ট আবিদ আর মনের নাস্তা টেবিলে সার্ভ করে দেয়। কিছুক্ষণ পর আবিদ রেডি হয়ে নিচে নেমে এলে সবার সাথে কথা বলে নাস্তা করে মনকে নিয়ে বেরিয়ে যায়। 3 বছর পর আবিদ, নীরব, আয়ান, মামা, মামি, মৃন্ময়, ফারিহা হসপিটালের ওটির সামনে দাঁড়িয়ে আছে। আবিদের চোখ মুখ ভয়ে শুকিয়ে গেছে। 1 ঘন্টা পর বাচ্চার কান্নার আওয়াজ পেয়ে সবার চোখে মুখে খুশির ঝিলিক ফুটে উঠল, শুধুমাত্র আবিদের ছাড়া। মনের সুস্থতার খবর না পাওয়া পর্যন্ত আবিদের মনে কোনো শান্তি নেই। কিছুক্ষণ পর ডক্টর ওটি থেকে বের হয়ে আসে। কনগ্রেচুলেশনস মিস্টার আবিদ, আপনি কন্যা সন্তানের পিতা হয়েছেন। ডক্টর, আমার ওয়াইফ মুন কেমন আছে? আবিদ বলল। শি ইজ অ্যাবসোলিউটলি ফাইন। আমি আমার ওয়াইফের সাথে দেখা করতে চাই। কিছুক্ষণ পর কেবিনে দেওয়া হবে মিস্টার আবিদ, ততক্ষণ অপেক্ষা করুন। একজন নার্স এসে বলে, এই যে আপনার মেয়ে। আবিদ নার্সের কোলে তোয়ালে পেঁচানো বাচ্চাটির দিকে তাকিয়ে আছে। আবিদের বিশ্বাস হচ্ছে না এ ছোট্ট পরীটা তার মেয়ে। কাঁপা কাঁপা হাতে কোলে তুলে নিল মেয়েকে। মাশাআল্লাহ, কি কিউট বেবিটা হয়েছে। সামিরার বাবা, দেখেছ? মামি বলল। খালি হাতে তো আর নাতনির মুখ দেখতে পারবো না, তাই পরে দেখে নেব। মামা, আমি সঞ্জুকে ফোন করে জানিয়ে দিই, না হয় বেচারি এই অবস্থায় টেনশন করবে। সঞ্জু নীরবে হবু সন্তানের মা হতে চলেছে। হ্যাঁ, নীরব আর সঞ্জুর বিয়ে হয়ে গেছে। 3 বছর পূর্বে মন আর আবিদের ফুলসজ্জা রাতে নীরব সঞ্জুকে নিয়ে বেরিয়ে যাওয়ার পর পরিচিত এক কাজীকে ডেকে ফোন করে নিয়ে বিয়ে করে নেয়। নীরবের বাবা মা নীরবের বিয়ে মেনে নেয়। সঞ্জুর বাবা প্রথমে মানতে না চাইলেও মেয়ের খুশির জন্য মানতে বাধ্য হয়। বলতে গেলে মন সবটা ম্যানেজ করে, আবার ধুমধাম করে ওদের বিয়ে দেয়। সঞ্জু এখন 6 মাসের প্রেগনেন্ট, তাই নীরব সঞ্জুকে হসপিটালে আসার পারমিশন দেয়নি। মনকে কেবিনে শিফট করার আধা ঘন্টা পর কেবিনে সবাইকে অ্যালাউ করে, সাথে সাথে প্রত্যেকে কেবিনে প্রবেশ করে। মন পাখি, এখন কেমন আছো? আবিদ জিজ্ঞেস করলো। মন এতক্ষণ চোখ বুজেছিল। আবিদের গলা শুনে চোখ মেলে তাকে সবার হাসি মাখা মুখটি দেখতে পায় মন। আবিদ তার ছোট্ট পরীটাকে মনের পাশে শুয়ে দিল। মন 2 চোখ ভরে নিজের সন্তানকে দেখছে। তখনই আবিদ বলে উঠল, মন পাখি, দেখলে তো, জুনিয়র মুন হলো আমার। এখন আমার পছন্দের নাম রাখবে তুমি, আদিবা ইয়াসমিন মৌ, তাই তো? মন বলল, একদম। সবাই মন আর আবিদের কথা শুনছে আর মিটি মিটি হাসছে। এদিকে ফারিয়া আর আয়ানের একমাত্র ছেলে ফারদিন আয়ানের কোল থেকে নেমে আবিদের কাছে গিয়ে কোলে উঠতে চায়।
আবিদ মুচকি হেসে ফারদিনকে কোলে তুলে নিয়ে ফারদিনের গালে চুমু খায়। ফারদিন ফোকলা দাঁতের হাসি দিয়ে মোর গাল টেনে দেয়। সাথে সাথে মৌ কেঁদে ওঠে। বাহ, দেখলি মন, আমার ছেলের কেরামতি। তোর মেয়ে জন্মানোর পরপর আমার ছেলে হাজির জ্বালাতে। ফারিহা বলল, দেখো শালিকা, তোমার ছেলে যেন আবার আমার ছোট্ট পরীরটা প্রেমে না পড়ে যায়, সামলে রেখো। ওহ জিজু, সামলানোর সময় পড়ে আছে, আগে এদের বড় হতে তো দাও, তারপর এরাই ডিসাইড করবে। আবিদ, আমি ডক্টরের সাথে কথা বলে এসেছি, মনকে আমরা আগামীকাল বাড়িতে নিয়ে যেতে পারবো। ফাইন, তাহলে এখন আমরা বাইরে যাই, ওদেরকে একটু একলা ছেড়ে দিই। আয়ান বলল, ওকে। সবাইকে ইশারা করতে সবাই বাইরে চলে যায়, আর আয়ান ফারদিনকে করে তুলে নিয়ে বেরিয়ে যায় কেবিন থেকে। ইস, চোখ মুখ একেবারে শুকিয়ে গেছে। এত টেনশন কেন করো আবিদ? দেখো, আমি মরে যাইনি, সুস্থ আছি। মনের কথা শুনে আবিদের চোখ মুখ রাগে লাল বর্ণ ধারণ করে। মন ভয় পেয়ে যায় আবিদের চোখ মুখ দেখে, কিন্তু আচমকা আবিদ মনকে জড়িয়ে ধরে চোখে মুখে ঠোঁটে চুমু দিতে থাকে। মনের মনে হচ্ছে তার উপর চুমুর বর্ষণ হচ্ছে। আর কখনো এমন বাজে কথা মুখে আনবে না মন পাখি, তাহলে আমার চেয়ে খারাপ আর কেউ হবে না। সরি। মৌকে কোলে নিয়ে ফ্ল্যাটে ঢুকতে মনের চোখ ছানা বড়া হয়ে যায়। পুরো ফ্ল্যাটটা বাচ্চাদের টয়েস, ফুল, বেলুন দিয়ে সাজানো, অসম্ভব সুন্দর লাগছে। আবিদ মনকে কোলে তুলে নিয়ে সাথে সাথে নীরব সিটি বাজায়, আর আয়ান ফটো ক্লিক করতে থাকে। ওয়াও জিজু, আপুর কোলে আমাদের পরি, আর আপনার কোলে আমার আপু, সাথে পরি, দুজনে আপনার কোলে, মিনময় বলল। আবিদ মনকে সোফায় বসিয়ে দিয়ে মন আর মৌ কপালে আলতো করে চুমু দেয়। শুরু হয়ে যায় আনন্দ উৎসব। 3 মাস পর আবিদ মন আর মৌকে নিয়ে হৃদের বাড়ির কলিং বেল বাজায়। রিয়ানা বেগম বাতের ব্যথা নিয়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে এসে দরজা খুলে মন, আবিদ আর কোলে ছোট্ট শিশুটিকে দেখে প্রচণ্ড খুশি হয়। হৃদ মারা গেছে আজ 3 বছর 3 মাস হলো। সেদিন মন আবিদ হসপিটালে হৃদকে শেষ দেখে আসে। তার কিছুক্ষণ পর হৃদ না জানা দেশে পাড়ি জমায়। তাদের প্রতি মনের বা আবিদের কারো কোনো রাগ বা অভিমান নেই। সেদিন রিয়ানা বেগম আর প্রিয়ন্তী মনের কাছে ক্ষমা চায়। মন থেকে তাদের ক্ষমা করে দেয়। হৃদের জানাজা দাফনের কাজ শেষ করে আবিদ মন বাড়ি ফিরে। তারপর অবশ্য আবিদ মন সময় করে হৃদের বাবা মায়ের সাথে দেখা করে আসে। তবে লাস্ট 1 বছর আর আসেনি, কারণ আবিদ আসতে দেয়নি মনের প্রেগনেন্সির জন্য। বাহ, এতদিন পর এই বুড়ো বুড়ির কথা মনে পড়লো তাহলে? তা বাইরে কেন দাঁড়িয়ে, ভিতরে এসো। মন বুঝতে পারল রিয়ানা বেগম অভিমান করেছে এতদিন না আসায়। মা, তোমার নাতনিকে দেখবে না? আবিদ বলল। আবিদের মুখে যতবার মা ডাকটা শুনে ততবার মনে হয় হৃদ বেঁচে আছে, আর তা আবিদের মধ্যে। হৃদের মৃত্যুর পর রিয়ানা বেগম বেশ ভেঙে পড়ে। আবিদ নিয়ম করে এসে দেখা করে যেত। আবিদ বাবা, তোমার মুখে মা ডাকটা শুনে মনে হয় আমার হৃদ আমাকে মা বলে ডাকছে। কই দাও আমার নাতনিকে আমার কোলে। খালি হাতে মুখ দেখবে রিয়ানা? রায়হান আহমেদ ড্রয়িং রুমে ঢুকতে ঢুকতে বলল। তোমাকে কে বলল আমি আমার নাতনিকে খালি হাতে দেখব? রিয়ানা বেগম নিজের গলা থেকে স্বর্ণের চেইনটা খুলে মোর গলায় পরিয়ে দেয়। মা, এটার কোনো প্রয়োজন ছিল না। মন বলল। চুপ, আমি আমার নাতনিকে দিয়েছি, তোমাকে না। আর তুমি? রায়হান আহমেদকে উদ্দেশ্য করে বলল। তুমি কি দেবে তোমার নাতনিকে? রায়হান আহমেদ সোজা রুমে গিয়ে কিছুক্ষণ পর একটা বক্স নিয়ে বেরিয়ে আসে। বক্সটা খুলে স্বর্ণের 2টো ছোট চুড়ি নিয়ে মোর হাতে পরিয়ে দেয়। এটা দেখে অবাক হয়ে যায় রিয়ানা বেগম। এত ছোট চুড়ি বানিয়েছ, তার মানে তুমি আগে থেকে জানতে আমার নাতনির কথা, তাই তো? একদম। আবিদ বাবা আমাকে ফোন করে সুসংবাদটা আগেই দিয়েছিল, কিন্তু তখন দেখতে যেতে পারিনি, কারণ ব্যবসার হাল কেমন ছিল তুমি তো জানতে। কিছুদিন হলো এটা গড়িয়েছি। মনে 2 চোখ যেন ভরে এলো এত ভালোবাসা দেখে। কাঁদছো কেন মন পাখি? আমি জানি এদের এত ভালোবাসা দেখে তোমার চোখে পানি, আর তার চেয়ে বড় কথা তুমি তোমার মা বাবাকে মিস করছো, তাই তো? মন মাথা নাড়ে। সেদিন বিয়ে বাড়ি থেকে চলে যাওয়ার পর আলিয়া বেগম আর আফজাল সাহেব কেউ আবিদ বা মনির সাথে যোগাযোগ করে না। তবে মনিরা বেগম আর আবির ফোনে আবিদ মনির সাথে যোগাযোগ রেখেছে। আবার সুযোগ পেলে তারা বরিশাল এসে দেখা করে যায়। আর মিনময় সেদিনের পর থেকে মনের কাছে থাকে। দুপুরে একসাথে খাবার খায় মন, আবিদ, রিয়ানা বেগম আর রায়হান আহমেদ। বাবা, প্রিয়ন্তী কেমন আছে? শ্বশুর বাড়িতে সব ঠিকঠাক আছে তো? প্রিয়ন্তীর নাম শুনে রায়হান আহমেদ দীর্ঘশ্বাস ফেলে বলতে লাগলো। প্রিয়ন্তীর ডিভোর্স হয়ে গেছে 6 মাস আগে। মানে? কেন? ছেলেটাকে তো বেশ ভালোই দেখেছিলাম।
মন বলল। ভালো তো ছিল, কিন্তু সেটা উপরে। ছেলেটার সাথে আরও অনেক মেয়ের সম্পর্ক আছে, এটা প্রিয়ন্তী জানতে পারে। পরে ওদের ভেতরে কথা কাটাকাটি হয়। ছেলেটা প্রিয়ন্তীকে মারধর করে বাড়ি থেকে বের করে দেয়। তারপর প্রিয়ন্তী ফিরে আসে আমাদের কাছে। এখন কোথায় আছে প্রিয়ন্তী? ও রিমা খালার বাড়িতে। ও বিকেলে দুজনের কাছে বিদায় নিয়ে বেরিয়ে পড়ে আবিদ, মন আর মৌকে নিয়ে। পাশাপাশি হাঁটছে দুজনে। আজ আকাশটা অসম্ভব সুন্দর লাগছে। 7 রঙা রংধনু উঠেছে আকাশে। ঠান্ডা হাওয়া বয়ে চলছে চারদিকে। আজ আবিদ নিজেকে পরিপূর্ণ লাগছে, আর সবটাই মনের জন্য। ভালোবাসার মানুষকে নিজের করে পাওয়া সৌভাগ্যের ব্যাপার। আবিদ মুচকি হেসে মৌকে কোলে নিয়ে মনের হাতে হাত রেখে সামনের দিকে এগিয়ে যেতে লাগলো।